দেখুন, আজকে আমরা দমদম বিধানসভার যে নির্বাচনী কার্যালয় সেখানে এই প্রেস কনফারেন্সের একটা আয়োজন করেছিলাম। কতগুলো বিষয় মিডিয়ার সামনে তুলে ধরা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। আমার সাথে উপস্থিত আছেন এই দমদম বিধানসভার ইনচার্জ শ্রী শিবানী সিংহ রায় এবং আমার চিফ ইলেকশন এজেন্ট অ্যাডভোকেট সুরঞ্জন মজুমদার এবং এই দমদম বিধানসভার বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব শ্রী পার্থ ভদ্র। গত কয়েকদিন ধরে আমরা দমদমের মানুষের সামনে ডোর টু ডোর প্রচার এবং ম্যান টু ম্যান কালেকশনের উপর জোর দিয়েছি এবং এই ডোর টু ডোর কানেক্টিভিটিতে কিছু বিষয় আমাদের মধ্যে উঠে এসেছে, যে বিষয়গুলো আমরা মনে করেছি যে মিডিয়া বন্ধুদের সামনে তুলে ধরাটা আমাদের ডিউটির মধ্যে পড়ে। প্রথমত, দমদমের বিস্তীর্ণ এলাকার মানুষের একটা ভীষণ সমস্যার বিষয় হলো, যে পাড়ায় গেছি বলতে গেলে দমদমের 80% জায়গার মানুষ রয়েছে, জমা জলের সমস্যায় তাদের বছরের পর বছর নাজেহাল হয়ে থাকতে হয়েছে এবং হচ্ছে। বহু মানুষ বলেছে যে যখন বিধাননগর থেকে এসে বিধাননগরের ভোটার কালিন্দির বাসিন্দা অধ্যাপক ব্রাত্য বসু দমদমের বিধায়ক হওয়ার জন্য প্রথমবার দাঁড়িয়েছিলেন নির্বাচনে, খুব স্পষ্টভাবে তিনি কিছু কথা দিয়েছেন, যার মধ্যে সর্বপ্রথম ছিল দমদমের জমা জলের সমস্যা তিনি সর্বাগ্রে প্রতিকার করবেন। এটা একবার নয়, নির্বাচনী বক্তব্যে প্রথমবার বহু জায়গায় তিনি তুলে ধরেছেন। বহু জায়গার মানুষ বলছে যে জমা জলের প্রতিকার হওয়া তো দূরের কথা, জমা জলকে ব্যবহার করে এই ব্রাত্য বসুর নেতৃত্বে কিছু কাউন্সিলর এবং তৃণমূলের নেতা দমদম এবং দক্ষিণ দমদম পৌরসভার, তারা এই জমা জলকে ব্যবহার করেছে মানুষকে বাড়ি থেকে উৎখাত করার জন্য। বহু পাড়ার লোকেরা বলেছে রাস্তা পাড়ার ভিতরের গলি, হঠাৎ করে কোনো একদিন কোনো একজন কন্ট্রাক্টর এসে কাজ শুরু করেছে এবং হঠাৎ করে রাস্তা এতটা উঁচু করে দেওয়া হয়েছে যাতে 1 ঘন্টা বৃষ্টি হলে ট্রেনের জল বাড়ির একতলা পুরো, মানে হাঁটু জল বাড়ির একতলায় ঢুকে গেছে। 2 বছর 3 বছর 4 বছর হবার পরে সেই সমস্ত বাড়ির লোকেরা বাধ্য হয়েছে সেই বাড়িটাকে পাড়ার প্রমোটারদের হাতে তুলে দেবে এবং এখান থেকে এই প্রমোটারদের সাথে, এই ডেভেলপার সিন্ডিকেটের সাথে কিছু তৃণমূল কাউন্সিলর এবং দমদমের কিছু তৃণমূল নেতার মাধ্যমে বিধায়কের আত্মা দিনের আলোর মতো মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে এবং আমরা জানতে পেরেছি, শুনে খুব খারাপ লেগেছে, বিভিন্ন সময় বিভিন্ন প্রমোটারেরাই তাদের যারা ফ্ল্যাটের কাস্টমার তাদেরকে পার্সোনালি বলেছেন নাকি যে এই যে লক্ষ লক্ষ ফ্ল্যাট দমদমের বুকে বিগত 12-14 বছরে এই যে রিয়েল এস্টেটের যে ডেভেলপমেন্ট, এই প্রতিটা বিল্ডিং এর প্ল্যান পাস করা এবং সিসি বার করার জন্য প্রমোটারদের নাকি হিসাব বহির্ভূত একটা বড় অঙ্কের টাকা কিছু কাউন্সিলর এবং কিছু তৃণমূল নেতাদের মাধ্যমে বিধায়কের দিকে পাঠিয়ে দিতে হবে। এটা দমদমের বহু মানুষের বক্তব্য আমাদের সামনে উঠে এসেছে, যার জন্য দমদমে যে ফ্ল্যাটগুলো সাধারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকেরা কিনে, অ্যাকচুয়াল যে দাম হওয়া উচিত ছিল প্রতি স্কোয়ার ফিটে এই এন্ড কাস্টমারদের প্রতি স্কোয়ার ফিটে বেশ একটা ভালো রকম টাকা
বেশি দিয়ে কিনতে হয়েছে ফ্ল্যাট। দ্বিতীয় যে সমস্যাটা দমদমের প্রায় বলতে গেলে 70% জায়গায় উঠে এসেছে, তা হলো পানীয় জলের সমস্যা। আমি আজকেই গেছিলাম দমদমের 1 নম্বর ওয়ার্ডে, দক্ষিণ দমদম পুরসভার 1 নম্বর ওয়ার্ডে। সেখানে বিস্তীর্ণ জায়গায় পাড়ায় পাড়ায় ঘুরে মহিলারা দেখিয়েছে জলের পরিষেবার কি খারাপ অবস্থা। অনেকে বলছেন মজা করে যে দাদা টিকটিকির ল্যাজ দেখেছেন, টিকটিকির ল্যাজও নাকি কলের জলের থেকে উঠে। সাংঘাতিক পরিস্থিতি এই 1 নম্বর ওয়ার্ডে, দক্ষিণ দমদম পুরসভার 1 নম্বর ওয়ার্ডে, যে একটা অল্প অংশ বেলঘড়ি এক্সপ্রেসওয়ের ওপারটায়। আপনি ভাবতে পারবেন না মানুষের বাস করার মতো পরিস্থিতি নেই সেখানে। প্রতিটা বলতে গেলে বাড়ির উঠোন এক একটি ডোবায় পরিণত হয়েছে। বাড়ির উঠোনে মনে হচ্ছে মশা মাছি এক্সপোর্ট করার বিজনেস খুলে বসেছে এই ব্রাত্য বসু অয়েল কোম্পানি। এক একটা বাড়িতে ঢুকতে গিয়ে আমাকে কোথাও ইট পেতে যেতে হয়েছে, কোথাও বাড়ির গ্রিল ধরে ঝুলে ঝুলে পৌঁছাতে হয়েছে কিছুটা অংশ। সেখানে পৌঁছে যখন সেখানকার মানুষের সাথে কথা বলছি, তারা বলছে বাড়ির বয়স্ক মহিলারা বিশেষত বলছে যে খুব দরকার না পড়লে তারা বর্ষাকালে এমনও দিন যায় 8 দিন 10 দিন বাড়ি থেকে বেরোতে পারে না, এমন নরক পরিস্থিতি হয়েছে। 11 নম্বর ওয়ার্ড বেদিয়াপাড়ায় বিভিন্ন কলোনিগুলোতে আমি গিয়ে দেখেছি, তারকেশ্বর কলোনি, ত্রিনাথ কলোনি, হঠাৎ কলোনি, বহিরাগত কলোনি, কলোনিগুলোতে গিয়ে দেখেছি কি সাংঘাতিক অমানবিক পরিস্থিতিতে এই দমদমের মানুষ বাস করছে। তারকেশ্বর কলোনিতে একটা পার্ক ছিল, কলোনির বাচ্চারা কি অ্যামিনিটিস পায়? কিছুই পায় না। সেই পার্কটাকে ঘ্যাটে পরিণত করে ফেলা হয়েছে। গত পরশুদিনই গেছিলাম 2 নম্বর ওয়ার্ডের ক্ষীরোদা সুন্দরী বিদ্যালয়ের সামনে, যে স্কুল একসময় রমরমিয়ে চলতো, রক্ষদা সুন্দরী, যে স্কুল একসময় রমরমিয়ে চলতো, পাড়ার বাচ্চাদের বেসিক এডুকেশনের মূল জায়গা ছিল, আজকে কোনো রকমের ধুকে ধুকে চলছে। এবং এটা শুধু এই স্কুলটাই নয়, দমদমের পাড়ায় পাড়ায় আমি গিয়ে দেখেছি। 17 নম্বর ওয়ার্ডে গিয়ে দেখেছি প্রাচ্যবাণী, তার পাশে দেশবন্ধু স্কুলটার সামনে তো মিউনিসিপ্যালিটির গার্বেজ ডিসপোজালের জায়গা করে ফেলা হয়েছে। আর শুধু দক্ষিণ দমদম নয়, দমদম পুরসভায় আসুন, পান্থনিবাস, দমদম মিউনিসিপ্যালিটির যে অডিটোরিয়াম হল, তার পিছনে একটা বড় অংশে হরিজন বস্তি বলা হয় যেটাকে, মূলত উড়িয়ারা থাকে। জঘন্যতম অবস্থা। বাসভবনের ছোট ছোট তাদের যে বাসা, তার গায়ে মোরা বাজারের সমস্ত আনাজ সবজির ময়লার পচা গন্ধ অবস্থা সেখানে ডাম্প করা হচ্ছে। সেই ময়লা সেখানে জলও এসে পড়ছে, গন্ধে তিষ্ঠানো যায় না। এটা তো গেল পরিষেবার দিক, তার সাথে চলছে নিরন্তর তোলাবাজি। কাদের কাছে? যারা মাটির কাছাকাছি বাস করে সেই সব মানুষের, রিক্সা চালিয়ে খায়, বাড়িতে বাড়িতে হাউসমেটের কাজ করে, থানাকে সামনে রেখে পিসিসি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়ার নাম করে তোলাবাজির কারবার চলছে। কোনো রেট বাধা নেই, যাকে যেমন পারছে একটা ওই সার্টিফিকেট দেওয়ার জন্য। কেউ বলছে আমার কাছ থেকে 1500 নিয়েছে, কেউ বলছে 3000 নিয়েছে, কেউ বলছে 4000 নিয়েছে। এটা কি দিনে দুপুরে ডাকাতি চলছে? এবং নিঃশব্দে প্রত্যেককে বলে দেওয়া হচ্ছে, যারা আমাদের বলেছে তারা কেউ, আমরা চেয়েছিলাম ভিডিও করতে, যাতে সেই ভিডিও বার্তা আপনাদের সামনে এনে দিতে পারি, তারা কেউ রাজি নয়। বলছে দাদা, সহজ কথায় বলছে পেটে লাথি মেরে দেবে, বলছে স্ট্যান্ড থেকে রিক্সা বন্ধ করে দেবে বললে, বলছে বাড়িতে কাজ করতে যাওয়া বন্ধ করে দেবে। আমাদের শুনে মনে হচ্ছে যেন খাপ পঞ্চায়েত চলছে। 15 বছরের বিধায়ক, 3 বারের এমএলএ, নামের একটা অধ্যাপক লেখেন,
তার আমলে দমদমের এই অবস্থা। এবং বিভিন্ন জায়গায় গিয়ে দেখছি মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। 8 নম্বর ওয়ার্ড দক্ষিণ দমদম পুরসভা, 10 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, কোন বিরোধীদের, বিশেষত বিজেপি কর্মীদের একটা পোস্টার পর্যন্ত লাগাতে দেওয়া হচ্ছে না, লাগালে ছিঁড়ে দেওয়া হচ্ছে। দমদম পুরসভার 5 নম্বর ওয়ার্ড হরিজন কলোনি, গতকালকে বেছে বেছে যারা আমাদের বিজেপির বুথ সভাপতি আছে তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসা হচ্ছে। গতকালকে দেখলাম মুখ্যমন্ত্রী এলেন, দুর্ভাগ্যের বিষয় আমাদের সেন্ট্রাল জেল মাঠের যে গরিমা সেটাকে নষ্ট করে দিয়েছে। সেন্ট্রাল জেল মাঠ বিখ্যাত রাজনৈতিক সভার জন্য, এখানে বলা হয় গ্র্যান্ড মিটিং হয়, গ্র্যান্ড মিটিং। এর আগে বিজেপিও করেছে, অন্যান্য দলও করেছে। হাজারে হাজারে লোক নিয়ে এখানে সভা হয়েছে। গতকালকে প্রথমেই আমরা যেটা দেখতে পেলাম, মাঠটাকে টুকরো টুকরো করে ব্যারিকেড দিয়ে আগে ছোট করে ফেলা, এবং সেই মাঠে ওই ব্যারিকেডের অর্ধেকও ভরল না। আর সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ওই কোন হাজারখানেক লোক নিয়ে দমদমবাসীকে রীতিমতো থ্রেট দিয়ে গেলেন। অনেকগুলো কথা বলেছেন তিনি, যেগুলো দমদমের জন্য কিন্তু শুভাকাঙ্ক্ষীর পরিচয় বহন করে না। একটা শব্দ উনি করলেন যে এই যে রাধাশ্রীর রাস্তা, পিকে গুহ রোড, দমদমের যেটা লাইফ লাইন বলা হয়, 1 নম্বর থেকে সিদ্ধেশ্বরী মন্দির হয়ে একদিকে দুর্গানগর, একদিকে গোড়াবাজার ক্যান্টনমেন্ট, সেখান থেকে সুভাষনগর দিকে রাস্তা বেরিয়ে যায়। 6 মাস ধরে এই রাস্তাটা জলের তলায় ছিল, খানাখন্দে ভরা ছিল। টোটো উল্টে স্কুল যাচ্ছিল, বাচ্চার মাথা ফেটেছে, হাত ভেঙেছে। ব্রাত্য বসুর মুখে কোনোদিন একটা শব্দ শোনা যায়নি। মমতা ব্যানার্জিও কিন্তু কোনো ভবিষ্যতের দমদমের কোনো পরিকল্পনা দিয়ে যেতে পারলেন না। পাড়ার মায়েরা বোনেরা বলছে, অনেকের সাথে আলাপ হলো যারা এসএসসি পরীক্ষার ক্যান্ডিডেট ছিল, তারা আতঙ্কের পরিবেশ, আতঙ্কের মুখ করে বলছে যে দাদা, এসএসসি পরীক্ষা দিতে গেছিলাম, পরীক্ষা হলের বাইরে পুলিশ আমাদের হাতের শাখা পলা নোয়া খুলিয়ে নিয়েছিল। তারা বলছে যে আমরা ভাবতে পারিনি ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গ, যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী, সেখানে পরীক্ষা দিতে বসার আগে ব্রাত্য বসুর মতো একজন অধ্যাপক শিক্ষামন্ত্রী হাতে শাখাপলা নোয়া খুলিয়ে পরীক্ষা দিতে হবে এই হুকুম জারি করেছেন। এটা তারা এখনো বিশ্বাস করতে পারছে না। অর্থাৎ সমস্ত দিক থেকে বিগত 15 বছর ধরে দমদমটাকে এরা ছিপড়ে করে দিয়েছে, ছিপড়ে। বহিরাগত বিধায়ক দমদমের মানুষের কোনো গলিতে পা রাখেননি। কোনো গলিতে তিনি, কোনো কলোনিতে, কোনো বস্তিতে, দমদমের যে কলোনি অধ্যুষিত এলাকা, পূর্ববঙ্গীয় উদ্বাস্তুদের কলোনিতে ভরা, কোনো কলোনিতে গিয়ে তিনি কোনোদিন কলোনির জীবনযাত্রার মান কিভাবে উন্নত করা যায় সেই সম্পর্কে কোনোদিন দুটো শব্দ পর্যন্ত করেন। যত মানুষের কাছে আমরা যাচ্ছি তত তাদের উপর 15 বছর ধরে যে উপদ্রব চলেছে, বহু লোকের সাথে পরিচয় হয়েছে, শুধুমাত্র বিজেপির দেওয়াল লিখতে দিয়েছিল বলে তাদের দোকান 2-2.5 বছর করে বন্ধ করে রেখে দিতে হয়েছিল। আজকেও আলাপ হয়েছে একজনের সাথে, ফিস ফিস করে বলে গেল, দাদা হাত জোর করে বাইরে থেকে নমস্কার করলাম, হাত পাত মেলাবেন না, ছবি তুলবেন না। 2 বছর দোকান খুলতে দেয়নি। একটা ছোট্ট মুদির দোকান চালিয়ে উনি সংসার চালান। বললেন 21-এর পর 2 বছর দোকান খুলতে দেয়নি এরা। গ্রিলের কারখানা, তার মালিক বলল আজকে কারখানার ভিতর থেকে হাত জোর করে নমস্কার করে বললেন, দাদা বাইরে থেকে, বাইরে থেকে। পাড়ার একজন ফিসফিস করে বলল 5 লাখ টাকার মাল লুট করে নিয়ে চলে গেছিল। 5 লক্ষ টাকার মাল লুট করে নিয়ে চলে গেছিল এই তৃণমূলের হারমোদের।
সুতরাং এই যদি পরিবেশ আজকে 2026-এও থাকে, কোন গণতান্ত্রিক পরিবেশে দমদমের নির্বাচন হতে চলেছে? প্রচুর সেন্ট্রাল ফোর্স দেখেছি আমরা এসেছে, সেভাবে লুটপাট কিন্তু চোখে পড়ছে না এখন। আজকে সারাদিন আমি সকাল 8:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত দমদমের রাস্তায় ছিলাম, অলিগলিতে। সারাদিনে একটা সেন্ট্রাল ফোর্সের একটা জওয়ান চোখে পড়েনি, একটাও নয়। 4-5 বার বাইক বাহিনী আমাকে এবং আমাদের কর্মীদের বিভিন্ন রকম ভাবভঙ্গি দেখিয়ে চলে গেছে। আমরা কিন্তু আজকে যে ডোর টু ডোর ক্যাম্পেইন করেছিলাম, এটা কিন্তু ইলেকশন কমিশনের পারমিশন নিয়ে, সেই পারমিশনের কপিও আমাদের কাছে আছে। যেখানে পারমিশন নিয়ে পলিটিক্যাল প্রোগ্রাম হচ্ছে, সেখানে সিকিউরিটি প্রোভাইড করার দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশনের এবং স্থানীয় প্রশাসনের। আজকে যদি ওই বাইক বাহিনী আমাদের সাথে, আমাদের দলীয় অন্তত প্রায় 12-14 জন মহিলা কর্মী ছিলেন, যেভাবে তারা গায়ের পাশ দিয়ে বাইকগুলো নিয়ে যাচ্ছিল, যেভাবে তারা অসভ্যতা করার চেষ্টা করছিল, আমাদের যারা দলের পুরুষ কর্মীরা তারা যতটা পেরেছেন রেজিস্ট করেছেন, কিন্তু এই দায়িত্ব তো পুলিশের নেবার কথা ছিল। দমদম থানার কাছে তো ইন্টিমেশন ছিল যে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা, এটা সেন্সিটিভ জোন। এখানে দীর্ঘদিন ধরে একজন যিনি কাউন্সিলর ছিলেন, প্রয়াত হয়েছেন, মৃত মানুষ সম্পর্কে কোনো খারাপ কথা বলবো না, তিনি কিভাবে ওই 1 নম্বর ওয়ার্ডে ত্রাস তৈরি করে দিয়ে গেছিলেন। মার্ডারের চার্জও ছিল যার উপর। আজকে তিনি নেই, তার হাতে তৈরি উচ্ছৃঙ্খল বাহিনীগুলো তো রয়েছে। তাদেরকে কেন ডিটেন করা হচ্ছে না? ইলেকশন কমিশন তো পরিষ্কার বলেছে যে যাদের বিরুদ্ধে বিভিন্ন রকম হিনিয়াস গ্রিভেন্স বা অফেন্সের অ্যালিগেশন থাকবে, তাদেরকে ইমিডিয়েটলি অ্যাপ্রিহেন্ড করতে হবে। আজকেও আমরা দেখতে পেলাম সেই বাহিনীগুলো বাইক নিয়ে দৌরাত্ম্য করছে পাড়ায় পাড়ায়। আমরা এক গলি থেকে আরেক গলিতে যাচ্ছি, গলির মুখ আটকে দাঁড়িয়ে থাকছে। অর্থাৎ ইলেকশন কমিশনের ডাইরেকশন, সংবিধানের মান্যতা এখনো পর্যন্ত আমরা দমদমের বিস্তীর্ণ অংশে দেখতে পাচ্ছি না। নির্বাচন কমিশনের যারা জেনারেল অবজারভার্স রয়েছেন, যারা মাইক্রো অবজারভারদের সুপিরিয়র, আমরা তাদের সাথে খুব রিসেন্টলি যোগাযোগ করেছি এবং থানার এই ইনএফেক্টিভনেস, এটাকে আমরা রিপোর্ট করেছি। তারা বলেছেন তারা ইমিডিয়েটলি ভার্বালি জানানো হয়েছে, থানায় রিটেন কমপ্লেন করা হয়েছে, সেটা আপনারা কভারও করেছেন। দমদম থানায় আমরা লিখিত ডেপুটেশন দিয়েছি। ব্যানার ছেড়ার বিরুদ্ধে নাগেরবাজার থানাতে আমরা অবরোধ করেছি, ডেপুটেশন দিয়েছি এবং সমস্তগুলোকে ইলেকশন কমিশনে ফরওয়ার্ড করা হয়েছে। অর্থাৎ সুপিরিয়র অফিসারদের কাছে যখন কোনো ইনফরমেশন যায়, স্বাভাবিক নিয়মে সেটা সাবঅর্ডিনেটদের কাছে চলে আসে। 16,000 এমপ্লয়মেন্ট ক্যাপাসিটি ছিল পিক টাইমে। এই দমদমের কোনো পাড়া নেই, কোনো গলি নেই, কোনো কলোনি নেই যেখান থেকে কেউ না কেউ যেসবের কোনো না কোনো ডিপার্টমেন্টে কিছু না কিছু চাকরি করতে। 98 সালে ডিসইনভেস্টমেন্ট হওয়ার পরে যখন লুইয়ারা নিল, তার 6 বছরের মাথায় যেসব লস থেকে আবার ফিরে এলো লাভে, 2004-এর ব্যালেন্স শিটে যেসব লাভের মধ্যে যেসবের মালিকেরা তখন প্রস্তাব দিয়েছিলেন 75% ওয়ার্কফোর্সকে তারা রিটেন করবেন, 25% ওয়ার্কফোর্স যাদের বয়স হয়ে গেছে বা বিভিন্ন কারণে সেভাবে এফেক্টিভলি ওয়ার্কিং কন্ডিশনে যারা নেই, 25% ওয়ার্কফোর্সকে অ্যাপ্রোপ্রিয়েট কম্পেনসেশন দিয়ে ভলেন্টারিলি রিটায়ারমেন্ট স্কিমের মতো ব্যবস্থা করে তাদের উপযুক্তভাবে কম্পেনসেট করে তাদেরকে রিটায়ার করানো হবে এবং 75% অ্যাক্টিভ ওয়ার্কফোর্সকে নিয়ে কোম্পানি চলবে। সমস্যাটা হলো সদিচ্ছার অভাব। যখন এই প্রপোজাল এলো, যেসব যখন লাভের মুখ দেখা শুরু করেছিল, আগে লাল
আর তার পরবর্তীকালে সবুজ শ্রমিক ইউনিয়নের নেতারা দেখলো যে কোম্পানি ভালোভাবে চললে তাদের দাদাগিরির টেন্ডারগুলো আর বেরোচ্ছে না। তারা বলল একটা আলপিনো যেসবে তৈরি করতে দেবো না। যদি আপনাদের মনে থাকে, যারা দমদম এলাকার লোক, মাথায় একটু চাপ দিলে মনে পড়ে যাবে, একটা কথা তখন খুব বলতো যে যেসব থেকে একটা আলপিনো বেরোবে না যদি একজনকেও রিটায়ার করানো হয়। সেই রিভাইভালের যে প্ল্যানিং টোটাল ভেস্তে গেল, যেসব বিআইএফআর এ চলে গেল, একটা রুগ্ন অর্গানাইজেশনে পরিণত হল। 2013 সালে পশ্চিমবঙ্গ সরকার যেসবকে অধিগ্রহণ করলো, দুটো কোম্পানিকে করেছিল, যেসব এবং ডানলপ। যেসব অ্যাকুইজিশন বিল, ডানলপ অ্যাকুইজিশন বিল 2016। বিলে কি ছিল? বিলে বলা হয়েছিল যে সরকার যেসবকে নিজের হাতে নিয়ে তার ম্যানেজমেন্টকে রিস্ট্রাকচার করে যেসবের আবার রিভাইভাল হবে, এবং যে ওয়ার্কফোর্স ছিল তাদেরকে ধীরে ধীরে এঙ্গেজ করানো হবে, এবং টেম্পোরারি বেসিসে যেসবের ওয়ার্কফোর্সকে একটা সার্টেন পে প্যাকেজ, কম্পেনসেশন প্যাকেজ মান্থলি বেসিসে দেওয়া হবে। কারা পেল সেই পে প্যাকেজ? হাতে গোনা কয়েকজন অরিজিনাল এমপ্লয়ি ছাড়া বাকি সমস্ত এখানকার তৃণমূলের দাদাদের চামচারা সেই প্যাকেজে জড়িয়ে পড়েছে। যেসবের চারদিকে হেঁটে আসুন একবার। 2013 সালে রাজ্য সরকার নেওয়ার পর থেকে যেসবকে বেচে যেসবের চারধারে তৃণমূল কাউন্সিলরেরা ফুলে ফেপে লাল হয়ে গেছে। চারদিকে দেখুন গিয়ে, পাঁচিলটাকে কি সুন্দর চারদিকে গোল গোল শীত কেটেছে, শীত চোরটা বড় লোক হয়েছে। এবং সেই শীতগুলোর সামনে দুর্ভাগ্যের বিষয় হলো পাহারা দেয় দমদম থানার পুলিশেরা। কি কেন? যাতে কাউন্সিলরদের অথরাইজড, কাউন্সিলর সার্টিফাইড চোরেরা ভিতরে গিয়ে চুরিটা করতে পারে, এবার চোর এসে যাতে চুরিটা না করে। অনেকদিন পরে এরা আবিষ্কার করলো, আমরা যখন যেসব নিয়ে মুভমেন্ট করা শুরু করলাম, বারে বারে মানুষের কাছে যাওয়া শুরু করলাম, বলতে শুরু করলাম যে এটাকে নিয়ে একটা আন্দোলন অর্গানাইজ করতে হবে, জনমত করে তুলতে হবে। যখন মানুষ ধীরে ধীরে যেসব নিয়ে পথে নামতে শুরু করলো, হঠাৎ করে আর একটা থিওরি বার করলো, ওনারা নাকি এই এক বিল রাষ্ট্রপতির কাছে দীর্ঘদিন পাঠিয়ে রেখেছেন, রাষ্ট্রপতির অ্যাকশন পাওয়া যায়নি বলে তাই ওনারা কিছু করতে পারে। একটা ভাঁওতাবাজি তত্ত্ব বাজারে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করলেন। যখন তাদের প্রশ্ন করা হলো যে রাষ্ট্রপতির কাছ থেকে যে রিটার্ন নোট এসেছিল ইন্টারন্যাশনাল লেবার ল অনুযায়ী, বিলটার মধ্যে যে অ্যামেন্ডমেন্টগুলো প্রপোজ করা হয়েছিল সেগুলোকে করে কেন পাঠাচ্ছেন না বিধানসভা থেকে, আর কোনো উত্তর দিতে পারল না। খুব পরিষ্কার দ্বর্থহীন ভাষায় আপনাদের জানাচ্ছি, দমদমের মানুষের আশীর্বাদে নির্বাচিত হয়ে যেসব নিয়ে কথা বলাটা আমার প্রথম প্রধান কাজগুলোর মধ্যে একটা। ঠিক এখান থেকে আপনার একটা প্রশ্ন, যে ধরনের শিল্প, যে ধরনের সময়োপযোগী শিল্প যেসবের এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার বা এরিয়াতে হওয়া সম্ভব, সর্বতভাবে আমাদের দমদমের বিজেপির কর্মীদের